প্রথমেই চোখ রাখবো মেদিনীপুর মেডিকেল কলেজের সেই ঘটনার দিকে, কারণ একদিকে তো স্যালাইন বিভ্রাট ছিলই। স্যালাইন বিভ্রাটের জের কাটতে না কাটতে আরো একটি খবর এলো, কোনো সিনিয়র ডাক্তার কোনো অ্যানেস্থেসিস্ট ছাড়াই একটা সম্পূর্ণ সিজার অপারেশন হয়ে গেল। কিভাবে সম্ভব? প্রোটোকল মেনে কাজ করলে একটি সিজারিয়ান অপারেশনের সময় একজন সিনিয়র ডাক্তারের থাকা আবশ্যিক, তাকে থাকতে হয়, এটা ম্যান্ডেটরি। একজন অ্যানেস্থেসিস্ট তারও থাকা দরকার, কেউই ছিলেন না, অথচ এই সিজারিয়ান অপারেশনটি হলো এবং রমরম করে হলো। এরপর জেলার হাসপাতালগুলোকে নিয়ে প্রশ্ন উঠছে এবং সবচেয়ে জোরালো প্রশ্ন হলো, জেলার হাসপাতালগুলোর দিকে কি স্বাস্থ্য ভবনের কোনো নজর নেই? কারণ মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে এক প্রসূতির মৃত্যু হয়, তা নিয়ে গোটা রাজ্য সরগরম হয়। এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসেছে স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের প্রতিনিধি দল। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বহু পদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন স্যালাইন কাণ্ডে নবান্নেতেও বৈঠক হয়, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। বৈঠকে স্বাস্থ্য দপ্তরকে আরো 4 আধিকারিক ছিলেন। গত শনিবার রিপোর্ট তলব করেন মুখ্য সচিব, তারপরেই তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, মেদিনীপুর মেডিকেলে যারা দায়িত্বে ছিলেন তারা চূড়ান্ত ব্যর্থ। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন তিনি। আজ চিফ সেক্রেটারি তিনি কি বললেন শোনাবো। এই সব যে 4-5 মায়েদের যে অপারেশন হয়েছিল 8 और 9 জানুয়ারি 2025 বাই দি অপস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে যে ইউনিট তখন ডিউটিতে ছিল তারা এই কাজ ওখানে করেছিলেন। আমরা ইনসিডেন্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গেই 13 জনের ডিফারেন্ট যারা ডিসিপ্লিনস আছেন ওদের একটা এক্সপার্ট কমিটি আমরা গঠন করে হেলথ ডিপার্টমেন্ট 11 জানুয়ারি মেডিকেল কলেজে পাঠিয়েছে। ওরা প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। নেগলিজেন্স ছিল, অর্থাৎ ব্যর্থতা ছিল, গাফিলতি ছিল। খোদ রাজ্যের মুখ্য সচিব কথা বলছেন। আজ আলোচনায় রয়েছেন আমার সঙ্গে ডাক্তার তাপস প্রামাণিক। তাপস, নমস্কার। একাধিকবার আরজিকর ইস্যুতে তোমাকে এই স্টুডিওতে আমরা পেয়েছি। দেখো, রাজ্যের পরিকাঠামো নিয়ে একাধিক কথা বলা হয়েছে, ডাক্তারবাবুরাই বলেছে, আন্দোলনরত ডাক্তারবাবুরা বলেছে, এবং যথাযথ কিছু জায়গায়। কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে যা ঘটেছে, কিংবা যে সিজারিয়ান ডেলিভারির কথাও আমরা বললাম, অপারেশনের কথাও বললাম, যেভাবে ঘটছে, এতে সরকারের কতটা ভূমিকা আছে আমার জানা নেই। তবে এখানে ডাক্তারবাবুদের যে গাফিলতি আছে সেটা নিয়ে তো আর কোনো সংশয় রইল না। দেখুন, এখানে দুটো অ্যাসপেক্ট। একটা হচ্ছে যে হিউম্যান নেগলিজেন্স, মানে যারা ডক্টররা ছিল তাদের নেগলিজেন্স কি আছে সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে স্যালাইন নিয়ে বিতর্ক উঠেছে সেটা। এবার দেখুন, হিউম্যান নেগলিজেন্স বা যে সমস্ত সার্জন ওখানে ওটি করছিলেন, বেশ কিছু কথা মার্কেটে বলেছে বা চিফ সেক্রেটারি বা যে স্যার যে কথাটা বললেন। এবার থার্ড ইয়ার পিজিটি যদি কোনো কিছুর একটা সার্জারি করে এবং থার্ড ইয়ার যথেষ্টই এক্সপার্ট হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর তার উপরে যেটা থাকে, একজন ইএস থাকে, মানে যে সিনিয়র মোস্ট ওই রাতের বেলায় থাকে, সে একজন আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সিনিয়র রেসিডেন্ট, এরকম লেভেলের ডক্টররা থাকে জেনারেলি। এখন মুশকিলটা হচ্ছে যে আমাদের রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজে কতজন এইরকম আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, সেগুলো নিয়ে কিন্তু একটা ডাউট আছে। সব জায়গায় কিন্তু সেই রকমভাবে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধরে নিলাম যে সেই থার্ড ইয়ার পিজিটি বা সেকেন্ড ইয়ার পিজিটি যারা ওটি করছিলেন তাদের সাথে সিনিয়ররা ছিল না, এই কথাটা হয় না। কারণ রাতের বেলা প্রায় 20 থেকে 25টা যদি ডেলিভারি হয়, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার যে সর্বোচ্চ ওই দিনের দায়িত্বে আছে, সে সব সার্জারি করবে না, এটা খুব স্বাভাবিক কথা। আবার সেই অপারেশনের টেবিলে সেই ঘরের ভিতরে মানে যে 12 ঘন্টা যদি তার ডিউটি থাকে, সেই 12 ঘন্টা একদম দাঁড়িয়ে থাকবে, এটাও হয় না প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি। এইবার যদি কোনো পেশেন্টের একটা কোনো কিছু খারাপ কিছু ঘটে যায়, সেই কনসার্ন ইউনিটে যতজন ডক্টর আছে সেই ডক্টরদের কিন্তু অবভিয়াসলি
যে কোনো জুনিয়র তার সিনিয়রকে ডেকে নেয়, এটা আমাদের প্রোটোকল। আমিও যেমন ডাক্তারি শিখেছি, বিভিন্ন সময় ওটির ভেতরে দেখেছি যে কোনো জুনিয়র মানে সিনিয়র দাদারা যখন ওটি করতো, মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পাশে অবশ্যই একজন ইএস বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই র্যাঙ্কের যদি কোনো ডক্টর থাকে তাদেরকে অবশ্যই বলা হতো, বা তারা যদি কোনো কারণে যে বা ওটি কমপ্লেক্সের ভিতরে যে রুমগুলো থাকে, ডক্টরস রুম বা অ্যানাস্থেটিস্ট রুম, যদি কোনো অসুবিধার সাথে সাথে কিন্তু জানানো হয়। এবং দেখা যাচ্ছে যে কোনো ভিজিটিং সার্জন মানে ওই পার্টিকুলার ইউনিট, আমি অনেকটাই তো শুনলাম, কিন্তু ডাক্তারবাবুদের নেগলিজেন্সি রয়েছে কি রইল না, কিংবা সেটা ওনাপ করার কোনো বক্তব্যই শুনলাম না। তাপস, আপনার বক্তব্য? না, দেখুন এখন মুশকিলটা হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে আমি তো এখনই কনক্লুশন টেনে নিতে পারবো না যে ডাক্তারবাবু নেগলিজেন্স ছিল। এটা প্রিলিমিনারি রিপোর্ট এসছে, এবার রাজ্য টানছে না। দেখুন রাজ্য তো অনেক কিছুই টেনেছে। রাজ্যের কথা যদি বলেন তাহলে এই যে স্যালাইনটা যখন কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল অথরিটি বন্ধ করে দিয়ে গেল, বা সিডিএসকো মানে আমাদের যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি আছে, তারা অলরেডি বলেছে প্রোডাকশন বন্ধ করে দেওয়া হোক, তাহলে সেই স্যালাইনটা কি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন হসপিটালে ছিল, সেটারও উত্তর আমাদের রাজ্য প্রশাসন দিয়ে দিক। তারা তো তাদের মতো চাপিয়ে দিচ্ছে, তারা তো বলছে যে আমাদের দিক থেকে আমাদের বন্ধ করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে স্যালাইনগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। এবার ডাক্তারবাবুদের দুদিনের ভিতরে আপনি নেগলিজেন্সটা পেয়ে গেলেন, দুদিনও বলাটা ভুল, 24 ঘন্টার ভিতর নেগলিজেন্স পেয়ে গেলেন, কিন্তু আপনার যে স্যালাইন দেখুন, আমাদের যখন হসপিটালে কোনো পেশেন্ট আসে এমার্জেন্সিতে, পেশেন্টদের বাড়ির লোকের কিন্তু একটা কনসার্ন থাকে অন্য কোনো ওষুধ নিয়ে নয়, একটা হচ্ছে যে পেশেন্ট কখন ভর্তি হবে আর কখন স্যালাইন চলবে। সেখানে পিজিটিদের রোল নিয়ে আজ মুখ্য সচিব কি বললেন, শুনুন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন। আমরা সবসময় যেটা আপনারা জানেন, আগেও আমরা নির্দেশ দিয়েছিলাম, যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। তারপর কোথাও পিজিটিদের রোলও কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। ভায়োলেশন হয়েছে, প্রোটোকল ভায়োলেশন হয়েছে, মুখ্য সচিব বলছেন অবভিয়াসলি তার পানিশমেন্ট হওয়া উচিত, সেটা নিয়ে আমি কোনো রকম ডিপেন্ড করব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি যেমন চিফ সেক্রেটারি স্যার বললেন যে পিজিটিদের সবসময় সিনিয়র কারোর আন্ডারে থেকে কাজ করা উচিত, কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে কতগুলো সিনিয়র ডক্টর আছে এবং কতগুলো সিট ফাঁকা আছে, সেগুলো কি কখনো স্বাস্থ্য ভবন দেখেছে? আপনি ভালো করে বিভিন্ন মেডিকেল কলেজে খোঁজ নিয়ে দেখুন যে যতগুলো প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর র্যাঙ্কের ডক্টর থাকা উচিত, কতজন আছে? বেশিরভাগ জায়গায় ডেফিসিয়েন্সি এবং দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট হচ্ছে না। তো অবভিয়াসলি দেখা যাচ্ছে যে এই যে এর আগেও যখন আন্দোলন হলো বা যখন জুনিয়র ডক্টররা রাস্তায় বসেছিল বা তারা যখন মানে ডিউটিতে যায়নি, তখন কি দেখা গেল? তখন দেখা গেল যে সিনিয়র ডাক্তারদের চালাতে অসুবিধা হচ্ছিল। কেন অসুবিধা হচ্ছিল? যদি অ্যাপ্রোপ্রিয়েট মানে সেই পর্যাপ্ত পরিমাণ সিনিয়র ফ্যাকাল্টি থাকে তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আমাদের রাজ্যে তো সেরকম নেই। সেইগুলো নিয়ে কখনো কি দেখা হয়েছে? রাজ্য সরকার সিনিয়র ফ্যাকাল্টিরাই তো আবার গ্রামের হাসপাতালে চিকিৎসা কর্ম লিপ্ত হওয়ার জন্য যেতে চান না, এই অভিযোগও তো আছে, সরকারের কাছ থেকেই এসছে। না দেখুন, আপনি এখন যত হারে ডাক্তার বেড়ে গেছে, প্রাইভেটে যত ডক্টর রয়েছে, তারা যে কেউ রিক্রুটমেন্ট বা নোটিশ বেরোলে জয়েন করবে না এরকম কিছু হয়েছে? আমার তো অন্তত জানা নেই যে রিক্রুটমেন্ট মানে একটা নোটিশ বেরোলো তারপরে ডাক্তার খুঁজে পাওয়া যায়নি, অন্তত সিনিয়র ফ্যাকাল্টির ক্ষেত্রে। আমি একটা প্রসঙ্গ, একটা নোটিশ নিশ্চয়ই আপনি জানেন, দুটো নোটিশ বেরিয়েছে হালে। একটা নোটিশ বেরিয়েছে যেখানে কার কখন ডিউটি আওয়ার্স এবং কতক্ষণ ডিউটি করতে হবে সেইটা বেঁধে ধরে দিয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। আরেকটি নোটিশ বেরিয়েছিল 31শে ডিসেম্বর। তাপস, নিশ্চয়ই আপনার মনে আছে, আপনার হাসপাতালে, আপনি সরকারি একটি হাসপাতালে কাজ করেন, সেখানেও নিশ্চয়ই এই নোটিশটা পৌঁছেছিল যে সমস্ত যারা সিনিয়র ইন্টার্নসরা রয়েছে কিংবা সিনিয়র পিজিটি স্টুডেন্টসরা রয়েছে, যাদের 3 বছরের ম্যান্ডেটরি সার্ভিস, 1 বছর ম্যান্ডেটরি সার্ভিস তাদেরকে হয়তো শহরের কোনো নামি হসপিটালে তারা করলো, সরকারি হাসপাতালে করলো, 2 বছর ম্যান্ডেটরি রুরাল সার্ভিস তাদের করতে হবে, ঠিক তো? 31 তারিখে এই সার্কুলার বেরিয়েছিল এবং সেই সার্কুলারেই লেখা ছিল তাপস যে যারা এখনো রিলিজড হননি তারা যদি 31 তারিখের মধ্যে তাদেরকে যদি তাদের সংশ্লিষ্ট সরকারি হাসপাতাল রিলিজ না করে, মেডিকেল কলেজ রিলিজ না করে, তাহলে 31 তারিখ বিকেল 4টের পর তাদেরকে রিলিজড ধরা হবে এবং তাদেরকে বলা হবে
যে তাদেরকে ম্যান্ডেটরিলি গিয়ে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে, হাসপাতালগুলোতে চাকরি করতে হবে, রাদার তাদের 2 বছরের যে ইন্টার্নশিপ পিরিয়ড, ট্রেনিং পিরিয়ড, সেটা ওখানে করতে হবে। মনে আছে নিশ্চয়ই? আমি আমার একটা তাজ্জবের ব্যাপার কি জানেন? এটা নতুন নয়, এটা অনেক পুরনো নিয়ম। এটা বলবৎ করা হলো, এটা বহুদিন ধরে রয়েছে এই নিয়মটা, কোনো নতুন নিয়ম বানানো হয়নি। আমার পার্টিকুলার একটা এক্সপিরিয়েন্স বলি। যখন কোভিডের সময় হঠাৎ করে একদিন দেখলাম স্বাস্থ্য ভবনের একটা অর্ডার বেরিয়েছে, আমি সেটা জানতামও না, কারণ নোটিশ সবসময় তো দেখা সম্ভব হয় না, যে আমার কলকাতা পুলিশ হসপিটালে আমার ট্রান্সফার হয়েছে, প্লাস আরও কয়েকজন ডক্টর আমার সাথে যারা কলিগ ছিল তাদেরও ট্রান্সফার অর্ডার এসেছেন। তো তখন স্বাভাবিকভাবে আমি যে হসপিটালে আরজি করে রয়েছি সেখানে আমার একটা রোস্টার দেওয়া আছে যে নেক্সট 15 দিনের ডিউটি তোমার এমার্জেন্সিতে করতে হবে। আমার সুপার স্যার যিনি ছিলেন তাকে ফোন করলাম, তো যে স্যার এরকম অর্ডার বেরিয়ে গেছে, স্বাস্থ্য ভবন থেকে ফোন করছে যে স্বাস্থ্য ভবন নাকি আমাকে রিলিজ করে দিয়েছে। তখন বলছে স্বাস্থ্য ভবন থেকে রিলিজ করে দিয়েছে, তাহলে এখানকার ডিউটিটা করবে কে? এবং পরবর্তীকালে দেখা যায়, এই আমি বলছি যে এই সন্দীপ ঘোষই তখন প্রিন্সিপাল ছিল, তখন এই সন্দীপ ঘোষই স্বাস্থ্য ভবনকে চাপ দিয়ে আমার প্লাস এবং আমার সাথে আরও যারা কলিগের ট্রান্সফার হয়েছিল তাদের সবার ট্রান্সফার আটকায়। কেন আটকায়? যে আরজি করে আমাদের 4-5 জনকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এমার্জেন্সিটা দেখবে কে কোভিডের সময়? এখন মুশকিল হচ্ছে স্বাস্থ্য ভবন যাদেরকে সরাতে বলছে, ওই মেডিকেল কলেজ ওই পিজিটিরা রয়েছে, তাদের ওখানে এতটাই ক্রাইসিস যে তারা জোর করে রেখে দিয়েছে, তারা রিলিজ করেন। এবং স্বাস্থ্য ভবন কী করলো, যারা ডিউটি করেছে 3 বছর তাদের বলছে তোমরা যেহেতু গ্রামের দিকে যাওনি, তাহলে তোমাদের এত টাকা, ওই 20 লাখ টাকা না 10 লাখ টাকা একজনের সাবমিশন করতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে তারা যে হসপিটালে তাদের ট্রান্সফার অর্ডার এসেছিল, ধরুন নর্থ বেঙ্গল বা অন্যান্য জায়গায়, তো তারপরেও তারা যায়নি। কেন যায়নি? তাদের প্রিন্সিপাল এমএসবি তাদেরকে রিলিজ করেনি। এখন মুশকিল হলো তারা স্যালারিটা কি করে পেলো? স্যালারিটা নিশ্চয়ই তো স্বাস্থ্য ভবন বা তাদের সেই অথরিটির পক্ষ থেকেই স্যালারি রিলিজ হয়েছে। তাহলে তারা ডিউটি করে গেল, অথচ তাদের দেখা গেল যে 3 বছর বাদে হঠাৎ করে শুনতে হচ্ছে কি যে তুমি যে ডিস্ট্রিক্টে যাওনি তার জন্য তোমাকে 20 লাখ টাকা বা 10 লাখ টাকা যে ফাইন হবে তোমাকে দিতে হবে। কেন দেবে? তারা তো কেউ বসেছিল না, তারা মেডিকেল কলেজে ডিউটি দিয়েছে। এবার মুশকিলটা হচ্ছে মেডিকেল কলেজে যারা রয়েছে, এমএসবিপি বা প্রিন্সিপাল স্যার, তাদেরও তো অসুবিধা। কারণ দেখুন, পশ্চিমবঙ্গের সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তো নেই। দেখুন মিদনাপুর মেডিকেল কলেজে যে প্রসূতিগুলো অসুস্থ হয়েছে, যদি মিদনাপুর মেডিকেল কলেজে সেই সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতো তাহলে তাদেরকে পিজিতে থাকবে না। বলো মেদিনীপুর কিন্তু খুব একটা প্রত্যন্ত গ্রাম নয়, সুন্দরবনের মতো কোনো প্রত্যন্ত জায়গা নয় মেদিনীপুর। কলকাতা থেকে খুব বেশি হলে 90 কিলোমিটার মেডিকেল কলেজ, সেখান থেকে কেন পিজিতে আনতে হবে? তার কারণটা হচ্ছে পিজির উপরে চাপ অনেক বেশি, বা কলকাতার মেডিকেল কলেজগুলোই যতটা চাপ থাকে সেটা কিন্তু ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজে অত চাপ থাকে না। তো সেক্ষেত্রে এখানকার যারা প্রিন্সিপাল এমএসবি তারা কি চাইবে, যে আমাকে সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি দেওয়া হোক, আমি ছেড়ে দেবো। দেয়নি বলেই তো তারা ছাড়েনি। কিন্তু আজ মুখ্য সচিব যে কথাগুলো বললেন তাপস, তাতে ইনফ্রাস্ট্রাকচার ছিল না থেকেও জোরালোভাবে যেটা আসছে তা হলো ভুল চিকিৎসা কিংবা গাফিলতি। ভুল বলবো না, গাফিলতি। যেমন একটি ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়েছিল এই স্যালাইনের সঙ্গে, অক্সিটোকিন, তুমিও জানো, শুনেছো। বলা হচ্ছে সেটাও নাকি প্রোটোকল মেনে অ্যাডমিনিস্টার করা হয়নি, এবং বলছেন খোদ এই রাজ্যের মুখ্য সচিব। টেক এ লুক। এই ক্ষেত্রেও আমরা যে স্যাম্পলস কালেক্ট করা হয়েছে ও ডিটেল ইনভেস্টিগেশন জানিয়ে পাঠানো হয়েছে। রিপোর্টও, প্রাথমিক রিপোর্টও যেটা এসছে তার মাধ্যমে আমরা যে মেডিসিনস এবং ড্রাগস ওখানে ইউজ করা হয়েছে, যাদের রিপোর্ট চলে এসছে, ওটাকে আমরা রিমুভ করে দেওয়ার নির্দেশ দিয়েছি, এবং এটা ওখানে ইউজ করা যাবে না। এই ব্যাপারে হেলথ ডিপার্টমেন্ট নির্দেশ দিচ্ছে। একটা তো হলো আরএল স্যালাইন, যেটা আর ইউজ করা যাবে না, এবং দ্বিতীয়টা হলো এই যে একটি ড্রাগের কথা আজকে মুখ্য সচিব নিজে বলেছেন ঠিক প্রোটোকল মূলে অ্যাডমিনিস্ট্রেট করা হয়নি। আচ্ছা, এর দায় কে নেবে? এর দায় কি লড়ঝড়ে ইনফ্রাস্ট্রাকচারের, নাকি প্রপার ট্রেনিং না থাকার, কিংবা ট্রেনিং থাকলেও সেটাকে অ্যাডমিনিস্ট্রেট না করার? দেখুন, যদি দেখা যাচ্ছে যে এরকম তার ট্রিটমেন্টের সময় প্রোটোকল মেনে করা হয়নি, এইটা যদি আলটিমেটলি প্রুফ করা যায় যে ডক্টররা ট্রিটমেন্ট করেছে, তাদেরও তো ডিপেন্ড করতে সুযোগ দিতে হবে। একদম একতরফাভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তারা যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, শুধু আরএল নয়, এই রাজ্যে আরএল এবং
এই অক্সিটোসিন ইনজেকশনের কোয়ালিটি নিয়ে এর আগেও কিন্তু প্রশ্ন উঠেছে এবং বাধ্য হয়ে দেখা গেছে যে আমাদের যেহেতু বাইরে থেকে কোনো ওষুধ কিনতে দেওয়ার কথা নয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো কখনো এটাও শোনা যায় যে বাইরের উল্টো দিকের দোকান থেকে ওই সাদা চিরকুটে লিখেও অক্সিটোসিন কিনতে দিতে হয়। এরকমও অনেক ঘটনা কিন্তু অনেক সময় ঘটেছে এবং বারবার কিন্তু এর আগেও যখন এই ডেথ মিটিং হয়, বিশেষ করে প্রসূতির মৃত্যু হলে তাদের একটা মিটিং কিন্তু আমাদের স্বাস্থ্য ভবনে সবসময় হয়। সেখানে দেখা যায় যে এই আরএল এবং অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে কিন্তু অভিযোগ আছে এবং সেই অভিযোগটা কতটা স্বাস্থ্য ভবন দেখেছে। প্রশ্ন হচ্ছে যেখানে স্যালাইনটা কর্ণাটক বলল বন্ধ করতে, বা আমাদের এই অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে যখন বারবার কমপ্লেন ওঠে, আমাদের রাজ্যের যে ড্রাগ টেস্টিং ল্যাব রয়েছে সেই ল্যাব কি করেছে? সেখানে দেখুন যে সেই ল্যাবের যে অবস্থা, সেই ল্যাবটা দেখলে চাঙড় খসে পড়ছে, তার নিজেরই স্টেরিলাইজেশন হয়তো ঠিকঠাক নেই, তারা হচ্ছে এই ড্রাগের বিভিন্ন স্টেরিলাইজেশন বা অন্যান্য কিছু এরা দেখে। মুশকিলটা হচ্ছে ওই জায়গায় যে এখানে ডাক্তার বা সেখানে যারা সিস্টার তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া। তবে 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 এক মিনিট, একটা জিনিস খুব অদ্ভুত লাগছে তাপস, যে ইনফ্রাস্ট্রাকচার নেই আমি মানলাম, ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে মানলাম, ড্রাগ টেস্টিং এর জায়গা নেই, সবকিছু মেনে নিলাম, কিন্তু ড্রাগ টেস্ট এসওপি মেনে অ্যাডমিনিস্টার করা হবে কি করা হবে না, এই দায়টা তো একেবারেই স্বাস্থ্যকর্মীদের ওপর, সেখানে ডাক্তারবাবুদের ওপর, নার্সের ওপর, আমি জানি না আরও হয়তো কোনো লেয়ার্স থাকতে পারে, কিন্তু তাদের ওপর। এটা তো সরকার তো একটা এসওপি দিয়ে দিয়েছে, মেডিকেল বোর্ড নিশ্চয়ই একটা এসওপি দিয়েছে, স্বাস্থ্য ভবনের নিশ্চয়ই একটা এসওপি আছে কিভাবে এই অক্সিটোসিন ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করতে হয়। যখন বলছেন তখন নিশ্চয়ই আছে। স্বাস্থ্য ভবনের প্রোটোকল নয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, মানে হচ্ছে এসওপিটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ইউনিভার্সাল ট্রিটমেন্ট, যে কনভেনশনাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয় সেই ট্রিটমেন্টের তার মানে এসওপি রয়েছে। এবার এসওপি যদি মানা না হয় সেই দায় তো একান্তই ডাক্তারবাবুর, না কিংবা সেই ডাক্তারবাবুদের যারা সেই সময় ছিলেন। এসওপি না মানা হয় অবভিয়াসলি ডাক্তারবাবুর দোষী হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে খুব ইজিলি একদিনের ভিতরে এটা বলে দেওয়া যাচ্ছে যে অক্সিটোসিনটা ঠিকঠাক দেওয়া হয়নি। এই রিপোর্টটা নিয়ে আমার ডাউট। এই রিপোর্টটা কারা বলছে? এই রিপোর্টটা কিন্তু সরকারের তদন্তকারী নয়, বিজেপির তদন্তকারী কমিটি নয়, কেউ নয়, এইটা একেবারে স্বাস্থ্য ভবন দ্বারা গঠিত একটি ডাক্তারবাবুদের তদন্তকারী কমিটি, এবং দ্বিতীয় হচ্ছে মেদিনীপুর মেডিকেলের একটি তদন্ত, একটি স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি কিন্তু অভিজ্ঞদেরকে নানা রকম ওই একটা অভিযোগপত্র জমা করেছিল, তারপরে কি দেখা গেছে? আজ পর্যন্ত পানিশমেন্ট হয়েছে আপনি দেখাতে পারবেন? স্বাস্থ্য ভবন তো প্রতিবারই একটা তদন্ত কমিটি করে, তদন্ত কমিটি করার পরে দেখা যায় তদন্ত হয়, রিপোর্ট জমা হয়, পানিশমেন্ট হয় না। তো আপনি যেটা বলছেন অবভিয়াসলি আপনার কথা আমি মেনে নিচ্ছি যে স্বাস্থ্য ভবনের গঠিত কমিটিই করেছে। স্বাস্থ্য ভবনের প্রতিবারই গঠিত কমিটি দেখা যায় যে একটা রিপোর্ট জমা পড়ে, সেই রিপোর্টটা তারা নিজেরাই বিশ্বাস করে। আচ্ছা বেশ, আমি একটা খুব সহজ প্রশ্ন করছি তাপস, আমরা সেই নিহত চিকিৎসক যাকে আরজি করে খুব মর্মান্তিকভাবে খুব খুব কষ্ট দিয়ে খুন করা হয়েছিল, তার বিরুদ্ধে আপনাদের সবাইকে জাস্টিস চাইতে দেখলাম, কিন্তু যখন ডাক্তারবাবুদের ভুলে এই প্রসূতি মারা গেলেন, একটা মোমবাতিও তো জ্বললো না তাপস। মানে আপনাদের বারবার বেনিফিট অফ ডাউট দেওয়া হবে, আপনারা সবার ঊর্ধ্বে দাঁড়ান। দেখুন, এটা একদমই ঠিক কথা নয়, তার কারণ হচ্ছে আমরা যেখানে যেভাবে পেরেছি সবাই প্রোটেস্ট করছি। কি প্রোটেস্ট করেছেন? মেদিনীপুর নিয়ে কটা জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম, কটা আপনাদের আন্দোলনকারী বিপ্লবী সংগঠন যারা আবার ক্রান্তি নিয়ে আসবে, 1947 সালে থাকলে হয়তো স্বাধীনতাটাও এনে দিত, তারা কটা বক্তব্য রেখেছেন। মাফ করবেন, আপনাদের ছোট করতে চাই না, শুধু জানতে চাই যে আপনারা যাদের হাতে আমরা স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিয়েছি, আমাদের আরোগ্যর সমস্ত দায়ভার তুলে দিয়েছি, যাদেরকে আমরা ভগবানের আসনে বসাই, সেই আপনারা রাজনৈতিকভাবে একটি আন্দোলনে তো নামলেন, কিন্তু সেই বিচার পেল কিনা তার জন্য আপনারা ওয়েট করলেন না, এবং এখানে যখন আপনাদের বিরুদ্ধে অভিযোগের তীর ওঠে তখন আপনারা সমস্ত সিস্টেমকে চ্যালেঞ্জ করেন, কিন্তু নিজেদের দোষটা দেখতে পারেন না। অ্যাডমিট করুন, আপনারাও মানুষ, আপনারাও ভুল করতে পারেন। না, ভুল হতেই পারে, আমি সেটা বলছি না, আমি ডিফেন্ডও করছি না। যদি ভুল হয়ে থাকে তার অবভিয়াসলি শাস্তি হওয়া উচিত, কিন্তু আপনি যেটা বলছেন যে এখনই রাস্তায় নেমে মোমবাতি মিছিল করা উচিত, না, উচিত নয়। আমি এটাই বলার চেষ্টা করছি যে উচিত নয়। তবে আপনাদের, অর্থাৎ আমি আপনাকে পার্সোনালি বলছি না, যদিও আপনিও আন্দোলনকারীদেরই একজন, আপনারা যখন আন্দোলন করেছিলেন আপনারা বারবার একটা কথা খুব জোর দিয়ে বলেছিলেন যে আমাদের এই আন্দোলন রোগীর স্বার্থে। আজকে মেদিনীপুর মেডিকেলের সেই প্রসূতির স্বার্থে, যিনি একজন রোগী, তার স্বার্থে প্রশ্নটা করছি, তার মৃত্যুর জাস্টিস কে চাইবে? না, অবভিয়াসলি জাস্টিস কেন আমরা চাইবো না? আমরা তো যে যেখানে পারছি সবাই প্রোটেস্ট করেছি এবং বলেছিও যে এই ধরনের স্যালাইন কেন থাকবে, যে স্যালাইন নিয়ে
কর্ণাটক ড্রাগ কন্ট্রোল অথরিটি বা আমাদের সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি বারবার যেখানে বন্ধের নির্দেশ দিয়েছে সেই স্যালাইন কেন ছিল, এটা নিয়ে তো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া, যেখানে সম্ভব, শুধু আমি একা নই, সমস্ত ডক্টরই এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করছে। এবার যদি বলেন যে না আমরা কেউ কিছু করিনি, সেটা কিন্তু একদম ভুল ধারণা, কারণ সবাই যে যেভাবে পারছে এটা নিয়ে কিন্তু প্রোটেস্ট করছে। এবার দেখা যাক আলটিমেট তদন্তে কি বেরিয়ে আসে, স্যালাইনের দোষ না অক্সিটোসিনের দোষ নাকি হিউম্যানেরও নাকি এসবই ফলো করা হয়নি, সেগুলো তো বেরিয়ে আসতে দিতে হবে। অলরেডি বেরিয়ে এসছে তা না 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 সিএস বলছে না না দেখুন সিএস এর আগেও অনেক কিছু বলেছে, সিএস বলার পরে কতগুলো কথা, এই তো স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অভিজ্ঞদের নামে আপনি এত মাস হয়ে গেল, তারপরে কি করেছে সিএস, কি করেছে হেলথ সেক্রেটারি কি করেছে, আপনি সেগুলো একটু বলুন তো দেখি, তারা আজ পর্যন্ত সেইগুলোর কি করেছে? আচ্ছা, কোনো আমরাই actionই দেখেছি, নেয়নি। আপনাদের কাছেই শুনেছি যে একাধিক মেডিকেল পড়ুয়ারা রীতিমতো চিটিং করে পাশ করেন, পরীক্ষা দেন না, চিটিং করেন, বসে না না আমি নিজেই টুকলি করেন, একদম সহজ ভাষায় বলে টুকলি করেন। আপনিও আমার স্টুডিওতে যে একাধিকবার না না আমি বলেছেন। নিজেই বলছি তো যে এই যে আশিস পান্ডে জেলে আছে সে তো চক্র চালাতো, অভিজ্ঞ এরা তো চক্র চালাতো তা এই এবং মেডিকেল টাকা দিয়ে কলেজে এই পাস মুহূর্তে করেছে। যে ইন্টার্ন পিজিটিরা আছে এর মধ্যে সেই টুকলি মাস্টার দু একজন থাকতে পারে। না না, সেটা বলছি আছে, কিন্তু সেটা নিয়ে তো তদন্ত হওয়া উচিত, তদন্ত করবে কে? আর এই এই গোটা সমস্যাটা ক বছর ধরে চলে এসছে? এই দেখুন অ্যাপ্রক্স বছর তো বলা সম্ভব নয়, সন্দীপ ঘোষ জবে থেকে আরজি করে এসছে তারপর থেকে এই চক্রটা অ্যাক্টিভ আছে। এই এটা কথাটা এটা শুধু তো আরজিকর নয়, সাগর দত্তকে দেখেছি আমরা, সব জায়গায়, ঝাড়গ্রামের এক কলেজে সব দেখেছি, জায়গায় যেখানে এই অভিজ্ঞদের বিরূপাক্ষর মতো লোকজন, সন্দীপ ঘোষ, যেখানে সমস্ত রাজ্যে তাদের ক্ষমতা ছিল, তো তারা করেছে, তাদের এগেনস্টে স্বাস্থ্য মন্ত্রক কোনো অ্যাকশনই নেয়নি এখনো পর্যন্ত। তো কিন্তু আপনি আপনাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই প্রশাসন একটা অভিযোগ করেছিল যে আপনারা যখন কর্মবিরতি ঘোষণা করেছিলেন তখন আপনাদের মধ্যেই যারা আন্দোলন করছিল তারা প্রাইভেটে গিয়ে কাজ করেছেন এবং সেই কাজের জন্য পারিশ্রমিকও পেয়েছেন। না আমি একটা 550 জনের একটা লিস্ট তৈরি করেছিল। আপনারা সেই সময় বলেছিলেন না না সব ভুল, আমাদের অ্যাটাক করা হচ্ছে, এই হ্যান ত্যান অনেক কথা বলেছিলেন। দেখুন আমি একটা কথা একবারও কেউ প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রীর সেই অ্যালিগেশন কিংবা রাজ্যের সেই অ্যালিগেশনকে ভুল প্রমাণ করতে পারেননি। দেখুন আমি বলছি সিনিয়র রেসিডেন্টরা তাদের নামে একটা হিউজ অ্যামাউন্ট, সম্ভবত 50 করোড়ের উপরে তারা নাকি টাকা তুলেছে, এই অভিযোগ করা হয়েছে। এবং কিছু টাকা তোলার কথা বলছি না, 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 আমি বলছি মানে একেবারে ফিস পেয়েছে, একেবারে প্রাইভেটে গিয়ে ট্রিটমেন্ট দেওয়া, ঠিক যে সময় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অকেজো হয়ে পড়ে আছে। আচ্ছা আন্দোলনের জন্য, এই কথাটা যখন মুখ্যমন্ত্রী বলছেন বা স্বাস্থ্য প্রশাসন বলছেন, তাহলে সেই সমস্ত ডাক্তারদের এগেনস্টে কেন অ্যাকশন নিচ্ছে না? এটা তো আমার প্রশ্ন। আপনি যখন, আমি বলছি যে যদি এইরকম ডাক্তারবাবুরা করে থাকে আপনি অ্যাকশন নিন, অ্যাকশন নিচ্ছেন না কেন? মানে আপনার মনে হচ্ছে তারপর অ্যাকশন নেওয়াটা কোথাও বাঞ্ছনীয় এবং ঠিকঠাক একটা সিদ্ধান্ত। অবভিয়াসলি আমি তো প্রথম থেকে, আমি এর আগেও চিৎকার করেছি যে আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যে যারা মেদিনীপুরে যারা নেগলিজেন্স করলো কিংবা যারা হয়তো পদ্ধতি ফলো করেনি, যাদের জন্য এই প্রসূতির মৃত্যু হলো, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন কিংবা অ্যাকশন নেওয়া উচিত? দেখুন ইনভেস্টিগেশন একদিনের মাথায় বলে দেওয়াটা খুব, মানে বলে দিয়েছে তারা তাদের মতো। আমি বলবো যে তাদেরকে ডিপেন্ড করার, যারা করেছে ডিপেন্ড করতে, ইনভেস্টিগেশন কি করা উচিত? না অবভিয়াসলি ইনভেস্টিগেশন হবে না কেন? সেই দায়টা কোনো ডাক্তারবাবু তুললেন না কেন? না না ইনভেস্টিগেশন হয়ে যদি তাদের কোনো দোষী প্রমাণিত হয় অবভিয়াসলি তাদের পানিশমেন্ট হওয়া উচিত। এটা নিয়ে কেন ডিফেন্ড করার তো কোনো জায়গা তাহলে নেই। এই আপনারা সেই সময় সিবিআই ইনভেস্টিগেশন তুললেন, সিআইডি ইনভেস্টিগেশন তুললেন, এত দাবি তুললেন, প্রসূতির মৃত্যুর পর তার মৃত্যুর কারণ খুঁজতে আপনারা তো আমি দেখলাম না কোনো বিপ্লবী সংগঠনকে, ডাক্তারবাবুদের বিপ্লবী সংগঠনকে, মাফ করবেন, এই ডিমান্ডটা তুলতে যে সিআইডি ইনভেস্টিগেশন হোক কিংবা কোনো একটা ইনভেস্টিগেশন হোক। মিদনাপুর মেডিকেল কলেজে ঘটনাটা ঘটেছে গাইনি ডিপার্টমেন্টের আন্ডারে, তো অবভিয়াসলি তারা তো তাদের ডিপার্টমেন্ট সেখানে ইনভেস্টিগেশন রিপোর্ট অবভিয়াসলি সাবমিট করবে। ডিপার্টমেন্ট কেন, একটু বাইরে থেকে ইনভেস্টিগেশন বাইরে হওয়া উচিত এখন নয়? আপনি বলছেন যে ওইটা এখনই, যদিও সিআইডি ইনভেস্টিগেশনের জন্য স্বাস্থ্য ভবন একটা মানে চিফ সেক্রেটারি স্যার যেটা বললেন যে তিনি অর্ডার দিয়ে দিয়েছেন, তো তদন্ত হোক, দেখা যাক। এবার যদি মনে করেন এই ডিমান্ডটা আপনাদের নয় কেন, ডাক্তারবাবুদের পক্ষ থেকে এলো না কেন? যারা রোগীর সাথে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে না না রাস্তায় নেমে আমরা এখন বলতে শুরু করবো সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হোক এর পিছনে। আপনারা তো 3.5 মাস রাস্তায় নেমে বললেন রোগীর স্বার্থে, না না আজ বলবেন না? না না রোগীর স্বার্থেই বলছি যে আজকে ইভিনিং এ রিপোর্ট সাবমিট করে একটা পোরশন ডাক্তারবাবুকে বলা হচ্ছে যে তারা এখানে ভুল করেছে, তো অবভিয়াসলি তাদের স্টেটমেন্টও সামনে আসুক। এখনো তো একদিন হয়ে আজ পড়ে। মুখ্য সচিব সিআইডির তদন্তের নির্দেশ দিয়েছেন, এমনটা ঘোষণা করেছেন, কি বললেন মুখ্য সচিব? টেক এ লুক। আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী
আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার্স যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। রিভিউ করার পরে ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেল ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়, যেহেতু যদি কোনো নেগলিজেন্স ওদের ইনভেস্টিগেশনও আসে আমাদের পুরো যে তদন্তের রিপোর্ট আছে এটাকে সাহায্য করবে এবং আমরা ঠিক অ্যাকশনসগুলো নিতে পারবো। অর্থাৎ নির্দিষ্ট যে যে তদন্ত দরকার সেগুলো তো হবেই, তার পাশাপাশি একটি সিআইডি ইনভেস্টিগেশন হবে। আজ কুণাল ঘোষের একটি বক্তব্য রয়েছে এই মেদিনীপুর কাণ্ড নিয়ে। কি বলছেন কুণাল ঘোষ? বলছেন চক্রান্ত রয়েছে, কোট আনকোট কনস্পিরেসি। টেক আ লুক। অন্য কোনো ওয়ার্ডে কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনিতে ক্ষতি হলো, পুরো গাইনিতে ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনির 1C ইউনিটে গিয়ে ক্ষতি হলো, একটা বিভাগের একটা ইউনিটের মানুষের ক্ষতি হলো। তো সেটা কিভাবে হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য যার দায়িত্ব ছিল সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। সিনিয়র কি আদৌ ছিলেন? অ্যানেস্থেসিস্ট তিনিও কি ছিলেন? দেখুন, এই কথাটা তো আর আমি এখানে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কিন্তু কুণালদার একটা কথাই আমি বলবো যে উনি যেটা বলছেন যে অন্য কারো ক্ষতি হয়নি, এর কেন ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনিও তো একজন ধরুন কখনো না কখনো অসুস্থ হয়েছেন, আপনার পাশের বাড়ির অনেক লোক অসুস্থ হয়েছে, এটা কি কোনোদিন হয় যে প্যারাসিটামল বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিলে আপনার লাগে 2 দিন, অন্য কোনো পেশেন্টের 3 দিন, কারো 5 দিন লাগে? তার মানে কি যে ওর 5 দিন লেগেছে, আমার কেন 2 দিন লাগলো? এটা নিয়ে আমি প্রশ্ন করব যে অন্য কোনো ওয়ার্ডে ক্ষতি হয়নি, আমারও প্যারাসিটামলটা খাচ্ছি, তার কনসেন্ট্রেশন কত, সেটা কোথায় তৈরি হয়েছে, তাই তো তাপস? কিন্তু সেটা ডিপেন্ড করে তার কনসেন্ট্রেশন কত, কোথায় তৈরি হয়েছে, কোনটা স্টেটের ড্রাগ কন্ট্রোলের স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা মেলে 60% এর উপর আছে আর কোনটা 60% এর নিচে গিয়ে জাল হয়ে চলে। আমাদের যে ফেয়ার প্রাইস ওষুধ বা অন্যান্য যে এই যে সস্তার ওষুধগুলো, জেনেরিক ওষুধ বলে যেগুলো চালানো হয়, এগুলো তো ইনগ্রেডিয়েন্ট নিয়ে প্রশ্ন বহুবার উঠেছে। এবং আমি এটাই বলবো, সিআইডি সিবিআই যা ইনভেস্টিগেশন করার করুক, কিন্তু একদিনের মাথায় একটা রিপোর্ট দিয়ে দিলে এখনই সম্ভব বিশ্বাস আমার পক্ষে করা সম্ভব নয়। যদি এরপরে দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন করে দোষী প্রমাণিত হয়, হিউম্যান এরর থাকে, তো অবভিয়াসলি তার শাস্তি হওয়া উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে কর্ণাটক যেটাকে ব্যান করলো, সেই স্যালাইন এই আমাদের রাজ্যে কেন রয়েছে সেইটা নিয়ে কি তদন্ত হবে, বা সেইটা নিয়ে রাজ্য প্রশাসন কি পদক্ষেপ নিতে চাই সেটা একটু আমরা দেখতে চাই। আর এই যে সন্দীপ ঘোষ বা যে দালাল চক্রটা নাম উঠেছিল, এই যে অভিক দে, বিরূপাক্ষ, এদের নিয়ে যে এত বিতর্ক উঠলো, এদের এগেইনস্টে কি শাস্তি দিয়েছে এই স্বাস্থ্য ভবনের গঠিত তদন্তকারী কমিটি তো রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্ট কোথাও আমার মনে আছে আজ থেকে ঠিক 7-8 মাস আগে যখন আরজি করে সেই নৃশংস ঘটনা ঘটে, তখন এই ডাক্তারবাবুরাই বলেছিলেন যত দ্রুত হোক ইনভেস্টিগেশন হোক। 5 দিনে ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছিল কলকাতা পুলিশ, কারোর তাতে খুব একটা জুত হয়নি, মনে হয়েছিল ইনভেস্টিগেশন বচটাপ। সিবিআই তদন্ত করলো, 5 মাস পর সিবিআই তদন্ত করলো, করে একটা রিপোর্ট পেশ করলো, চার্জশিট পেশ করলো, দুটোই এক। কলকাতা পুলিশের 5 দিনের তদন্ত এবং সিবিআই এর 5 মাসের তদন্তের মূল অভিযুক্ত একজনই। কিন্তু যখন মেদিনীপুর মেডিকেল কলেজে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিএস এসে প্রেস কনফারেন্স করছেন, করে বলছেন গাফিলতি ছিল, এসওপি মানা হয়নি, সিনিয়র চিকিৎসক তারা এসওপি মানেননি, এবং একাধিক তথ্য উঠে আসছে, যেমন একটা গোটা সিজারিয়ান অপারেশন হয়ে যাচ্ছে কোনো সিনিয়র চিকিৎসক কিংবা অ্যানেস্থেসিস্টের উপস্থিতি ছাড়া, তখন ডাক্তারবাবুরা বলছেন আরও তদন্ত হোক। একদিন না, 24 ঘন্টা নয়, 48 ঘন্টা নয়, আরও তদন্ত হোক। ডাক্তারবাবুদের বোঝা উচিত যে তাদেরকে আমরা ভগবানের জায়গায় রাখি, কিন্তু তারা ভগবান নন। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বলছি না, কিন্তু মানুষ হিসেবে, একজন রোগী হিসেবে, যাদের জন্য তারা মতে নেমেছিলেন, সেই জনতা হিসেবে বলছি, ইউ নট গড, আপনি ভগবান নন, আপনিও মানুষ। তাই আপনি ভুল করলে সেটাও মানতে হবে, ঠিক যেমন
সরকার ভুল করলে আপনি চেঁচিয়েছিলেন, তেমন আপনার নিজের সহকর্মীরা ভুল করলেও আপনাদের চেঁচাতে হবে, মানতে হবে তারা ভুল করেছে।